নমস্কার, আমি ঋতুপর্ণ বসু। কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। আচ্ছা, আশা করি সবাই শুনতে পাচ্ছে। আমি ঋতুপর্ণ বসু, আমি এই আঁকিয়েদের আড্ডার একজন সদস্য। আমি আজকে প্রথমবার লাইভে এসেছি। লাইভে আসায় আমার এই প্রথম, এবং আঁকিয়েদের আড্ডা এই গ্রুপের আমি একজন সদস্য। তবু আমি আঁকিয়েদের আড্ডার যারা পরিচালক, যারা, তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। শালিনী মাঝি আছে এখানে, ঋক ধর্মপাল বন্দ্যোপাধ্যায় আছে, এবং অন্য কাউকে সেভাবে আমি এখনও দেখতে পাচ্ছি না কমেন্ট সেকশানে। আশা করি একে একে আসবে সবাই। আমি শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমি ঋতুপর্ণ বসু, আমি একজন স্বশিক্ষিত শিল্পী, এবং আমি একজন স্বশিক্ষিত শিল্পী। আমার সেভাবে কোনো আর্ট ডিগ্রি নেই, কিন্তু আমি বহুদিন যাবৎ বিভিন্ন এই ধরনের কমিক্স, কার্টুন বা কার্টুনিস্টদের জীবনী বা বিভিন্ন পাবলিকেশনস, এগুলির সঙ্গে যুক্ত আছি। আমি কার্টুন দল, কার্টুনিস্টদের সংগঠন, সেখানে আমি যুক্ত আছি। এছাড়াও কমিক্স ও গ্রাফিক্স পত্রিকার আমি একজন নিয়মিত পাঠক। এছাড়া এবং বিসংবাদ, এরকম নানান রকমের পত্রপত্রিকার সঙ্গে আমি যুক্ত আছি। নিশ্চিতভাবে মেইন স্ট্রিম শিল্পী বলতে যা বোঝায় সেটা নই, কারণ কার্টুন ইটসেলফ একটা মার্জিনাল আর্ট, এবং সেই মার্জিনাল আর্টের শিল্পী সে তো খানিকটা মার্জিনাল হয়েই যাবে, কারণ বাংলায় কার্টুনের সেভাবে, মূলত কার্টুনিস্ট হিসেবে আমার পরিচয়, কিন্তু বাংলায় কার্টুনের তো প্রচার ও প্রসারের ক্ষেত্রটা খুব সংকুচিত হয়ে এসেছে। এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন। আর আমার নিজস্ব কিছু পাবলিকেশনসও আছে, তবে সেগুলো খুব পরিচিত নয়, আমি সেগুলো দেখাবো। কিছু কিছু ওই কিছু কিছু ছোটো ছোটো ফিগার্স, মানে আঁকিয়েদের আড্ডাতে অনেকেই আছে যারা আঁকছে এবং আঁকাটা আপলোড করছে, খুব যথেষ্ট ভালো হচ্ছে সেই আঁকাটা। সেই আঁকাটায় আমি কিছু কিছু বলতে পারি, আমি যত দূর অবধি করেছি সেখানে কিছু কিছু মন্তব্য আমি দিতে পারি। তো এইভাবেই জিনিসটা চলবে, কারণ আমি একটা সুবিধা হচ্ছে আমি স্বশিক্ষিত, ফলে স্বশিক্ষিত হওয়ার একটা ব্যাপার যে বিভিন্ন পর্যায় অতিক্রম করে যদি কিছু দক্ষতা অর্জন করি, খুব মাথার ঘাম পায়ে ফেলে কাঠখড় পুড়িয়ে অর্জন করতে হয়েছে। তা মানে স্বশিক্ষিত শিল্পীদের ক্ষেত্রের কাছে আমি একজন, বলতে পারি যে উইদাউট এনি ফর্মাল ট্রেনিং কী করে এগোনো যায়, এবং ফেসবুকটাকে ব্যবহার করে কী করে নিজের আর্টের উন্নতি করা যায়, সেইটা আমি খানিকটা তোমাদেরকে বলতে পারবো। এবং কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমি কমেন্ট সেকশানে আমি লক্ষ্য রাখছি। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। আমি কিছু কিছু ছোট ছোট যে পাবলিকেশনস বা যেই বইগুলোর সঙ্গে আমি যুক্ত বা যেগুলো আমি করেছি, আমি এক এক করে দেখাতে থাকি, তাহলে সেটা ইন্টারেস্টিং হবে। এবং প্রথমে আমি দেখাবো এই একটা ছোট্ট বই আমি আগে দেখাবো। এই বইটার নাম হচ্ছে বাংলার শিল্পী। বাংলার শিল্পী বইটা হচ্ছে একটা সিরিজ, এবং এই সিরিজটার মধ্যে কিন্তু বিভিন্ন শিল্পীদের যে জীবনী ভীষণ সহজ ভাষায় দেওয়া হয়েছে, মানে এটা একটা বাচ্চারাও পড়তে পারে। এর একটা অংশ আমি লিখেছি, অর্থাৎ দুজন কার্টুনিস্টকে আমি কভার করেছিলাম, যেহেতু আমার আগ্রহের বিষয় কার্টুন। একজন হচ্ছেন প্রফুল্লচন্দ্র লাহিড়ী, যাকে আমরা কাফি খা বা পিসিএল নামেও চিনি, এবং আরেকজন হচ্ছেন রেবতীভূষণ ঘোষ। এদের নাম এখন আস্তে আস্তে বিস্মৃতির মধ্যে চলে যাচ্ছে। এদের একটা সংক্ষিপ্ত জীবনী এই বাংলার শিল্পী বইটাতে দেওয়া হয়েছে। এই বইটার দাম খুব বেশি নয়, এই বইটার দাম বোধ হয় কোনো 3 টাকাও হবে না, কিন্তু এটা পাওয়া বোধ হয় খুব মুশকিল। পেতে গেলে আমাকে আপনারা পিন করুন, আমি নিশ্চিতভাবে এটা কোথায় পাওয়া যাবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো। এই সিরিজটার নাম বাংলার শিল্পী। এখানে
দুজন কার্টুনিস্টের জীবনী আমি লিখেছি এবং দেখতেই পাচ্ছেন বইটা বিশাল সরু বই। এটা পড়লে কিন্তু আমার ইচ্ছা আছে এরকমভাবে ছোটো ছোটো করে জিনিসটাকে ছড়িয়ে দেওয়া, এবং প্রচেষ্টা চলছে, আর বন্ধুবান্ধবরাই করছে। বাংলার শিল্পী বইটা সংগ্রহে রাখলে আমার মনে হয় খুব ভালো হবে আপনাদের, যাতে এই বাংলার শিল্পী স্যার আরেকটা পত্রিকা আছে, এই পত্রিকাটার কথা আমরা সবাই জানি যারা আছি। এই পত্রিকাটার নাম হচ্ছে, এর 4টে সংখ্যা আছে। এটা একটু কস্টলি বই। এই পত্রিকাতে কিন্তু অনেক কিছু কমিক্স এবং গ্রাফিক্স সংক্রান্ত বহু তথ্য, বহু ছবি পুরোটা দেওয়া আছে। এটা পুরোই ছবিতে ভরা, বিভিন্ন পুরনো শিল্পীদের নিয়ে এর মধ্যে যে কাজ করা আছে, বিশেষ করে কমিক্স ও গ্রাফিক্সের যে প্রথম সংখ্যা, এটা একটা অত্যন্ত সংগ্রহযোগ্য সংখ্যা, যেটা যারা মিস করে গেছেন আমি বলবো যে তাদের মিসটা সত্যি খুব এটা একটা বড় মিস ছিল। এবং এই সংখ্যা, এটা বুক ফার্ম প্রকাশ করেছে, প্রকাশক হচ্ছেন শান্তনু ঘোষ, এবং বুক ফার্মের নিজস্ব ফেসবুকে পেজ আছে, এবং এই বুক ফার্মের বইগুলি পাওয়া যায় রিড বেঙ্গলি বুকস বলে লেক মলের কাছে একটি বুক স্টোর আছে, তাদের অনলাইন বিপণিও আছে, এবং সর্দার শঙ্কর রোডে তাদের বিপণি আছে, সেখান থেকে এটা পাওয়া যাবে। এখন আছে কিনা আমি জানি না, প্রথম সংখ্যাটা পাওয়া যাবে কিনা জানি না, এটা সোল্ড আউট বোধহয় হয়ে গেছে। এটা খুব ভালো, যারা নতুন শিখতে চায় বা জানতে চায় তাদের জন্য। বিশেষ করে এদের প্রথম সংখ্যা, কমিক্সে গ্রাফিক্সে প্রথম সংখ্যাটা যদি পাওয়া যায়, অতি অবশ্যই যাতে নিজের সংগ্রহে রাখা যায়। প্রচুর শেখার আছে, ছবি আঁকার দিক দিয়ে অনেক কিছু শেখার এখানে আছে। কমিক্সে গ্রাফিক্স এই বইটা 4টে সংখ্যা বেরিয়েছে। আর এরপর আমি যেটা দেখাচ্ছি, আমি একটি পত্রিকার সঙ্গে যুক্ত, এবং সেই পত্রিকাটার নাম হচ্ছে বিষয় কার্টুন। বিষয় কার্টুন বহু ক্ষেত্রে পুরনো শিল্পীদেরকে আবার আমাদের মধ্যে ফিরিয়ে দিয়েছে, তাদের কাজ আর্কাইভ করেছে, এবং এটা কিন্তু আমাদের লেটেস্ট বই হচ্ছে চণ্ডী লাহিড়ী। বিষয় কার্টুনের চণ্ডী লাহিড়ী সংখ্যা, বিষয় কার্টুনের চণ্ডী লাহিড়ী সংখ্যা, এটারও প্রকাশক বুক ফার্ম, আমাদের প্রকাশক বাবার নবকলেবরে এটা প্রকাশ করেছে। তো এই চণ্ডী লাহিড়ী সংখ্যার মধ্যে আছে, সংগ্রহে যদি করে রাখতে পারা যায় খুব ভালো হয়। এটা নিয়ে ফেসবুকে কিন্তু অনেক প্রচার একেবারে যে হয়নি তা নয়, কিন্তু এইটার সঙ্গে আমি ওতপ্রোতভাবে একটা বিশেষ পক্ষপাত আছে। হিউমারাস ক্যারিকেচার, এটা উনি করে দিয়েছিলেন উদয়দেব। তো আমি সবাইকে বলবো যে যদি পারা যায় এই সংখ্যাটা রাখার জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যদি শিখতে চায় প্রচুর মেটেরিয়ালস পেয়ে যাবে। চণ্ডী লাহিড়ী সংখ্যা, বিষয় কার্টুনের প্রকাশক বুক ফার্ম, বুক ফার্মের যে ফেসবুক পেজ এইটা পাওয়া যায়। এইটা হচ্ছে দীপন পত্রিকা, দীপন একটা ম্যাগাজিন, দীপন একটা লিটল ম্যাগাজিন, এবং এরা একটা কমিক্স এবং কমিক্স সংখ্যা, বাংলা কমিক্স সংখ্যা এই দীপন বার করেছিল। দীপন একটা বাংলা কমিক্স সংখ্যা বার করেছিল, একটু ভালো করে আমি দেখাই। এবং এটা অত্যন্ত মোটা একটা, খুব বড় একটা কাজ ছিল এই দীপন পত্রিকার তরফে। এবং আমি দিল্লির আম্বেদকর ইউনিভার্সিটিতে বাংলা কমিক্স নিয়ে একটা লেকচার দিতে গেছিলাম, তখন আমার এই দীপন পত্রিকার সংখ্যাটা আমাকে ভীষণ সাহায্য করেছিল। এটা পাওয়াটা একটু কঠিন আছে, কিন্তু আমাকে বললে বা আমাকে আলাদাভাবে বললে আমি কী করে এটা পাওয়া যায় সেই ব্যবস্থা আমি করতে পারি। দীপন পত্রিকার বাংলা কমিক্স সংখ্যা। বাংলা কার্টুন নিয়ে যারা কাজ করছে বা কাজ করতে চায় তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই করুণা প্রকাশনী বার করেছে।
করুণা প্রকাশনী এই বইটা বার করেছে এবং এই বইটার নাম হচ্ছে কার্টুন রঙ্গ বিচিত্রা। এটা বিশ্বদেব গঙ্গোপাধ্যায়, কার্টুন রঙ্গ বিচিত্রা বিশ্বদেব গঙ্গোপাধ্যায় বার করেছেন। এটা করুণা প্রকাশনীতে পাওয়া যায় এবং এর ঠিকানাও আমি আপনাকে আলাদা করে দিয়ে দেবো যদি প্রয়োজন হয়। এই বইটা হাইলি পাওয়া যাচ্ছে, এইসব বইগুলো হাইলি পাওয়া যাচ্ছে। এখানে বাংলা কার্টুনিস্টদের সমস্ত জীবনী, বাংলা কার্টুনিস্টদের জীবনী খুব সুন্দর করে দেওয়া আছে, সেই সঙ্গে তাদের কাজের যে নমুনা, এই কাজের নমুনাগুলো কিন্তু এইখানে ধরে রাখা আছে। বাংলা কার্টুন রঙ্গ বিচিত্রা, লেখক বিশ্বদেব গঙ্গোপাধ্যায়। এই বিষয় কার্টুনের প্রতুল বন্দ্যোপাধ্যায়ের সংখ্যা, প্রতুল বন্দ্যোপাধ্যায়ের সংখ্যা, এই প্রতুল বন্দ্যোপাধ্যায়ের সংখ্যাটা ভীষণ প্রশংসিত হয়েছিল। প্রচুর কালার ছবি আছে এখানে, আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। সমর দে সংখ্যা, সমর দে খুব পুরনো আর্টিস্ট, সমর দে বিষয় কার্টুনের। এটা এখন পাওয়া যায় না, আমাদের ইচ্ছা আছে এটা রিপ্রিন্ট করার। এটা ময়ূক চৌধুরী বিষয় কার্টুনের, ময়ূক চৌধুরী সংখ্যা, ময়ূক চৌধুরী সংখ্যা বিষয় কার্টুনের, এটাও রিপ্রিন্ট করার পরিকল্পনা আমাদের রয়েছে। একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে 2012 সালে আমি একটা বই করেছিলাম, আর সেই বইটা ছিল রাজনৈতিক কার্টুনের বই, রাজনৈতিক কার্টুনের বই। এবং আমরা সবাই জানি 2011 সালে পরিবর্তন ঘটে এবং রাজ্যে একটা পালাবদল ঘটে। 2011 সালের যে পরিবর্তন ঘটে এবং তার ফলে যে রাজ্যের পালাবদল ঘটে, সেই পরিপ্রেক্ষিতে আমি টোটালি একটা কার্টুনের বই করেছিলাম এবং এর প্রকাশক ছিল ঠিক ঠিকানা। তো এই বইটা খুব একটা তো প্রসার হয়নি সেই সময়কার যে পরিবেশ অনুযায়ী, তা আমি বইটা এখন পাওয়া যায় না। বইটার কভারটা আমি আপনাদের দেখাই, এটা আমাদের ফেসবুকেও হয়তো আছে। এবং বইটার নাম হচ্ছে পরিবর্তন। এটা একটা টোটালি কার্টুনের সংকলন। এটা হচ্ছে সামনের অংশ, এবং এইখানে আমার একটা সেলফ ক্যারিকেচার আমি করেছিলাম, এইটা পেছনের অংশ। এটা একটা সেলফ ক্যারিকেচার, পেছনের অংশটা। আরেকটা বই ছিল, বইটার নাম সরকার বাহাদুর, বইটার নাম সরকার বাহাদুর, এবং অত্যন্ত একটা রাজনৈতিকভাবে এক্সপ্লোসিভ একটা বই। এটার লেখক ছিলেন শুভেন্দু দাশগুপ্ত। শুভেন্দু দাশগুপ্তকে অ্যাকচুয়ালি অনেকেই চিনবে, শুভেন্দু দাশগুপ্তকে অনেকেই চেনে। এবং সেইখানে বইটার কভার যেটা, সেটা আমি আপনাদের দেখাই। সরকার বাহাদুর বইটার নাম। এবং প্রথম দিকে যেটা দেখানো হয়েছে জমি অধিগ্রহণ, জমি অধিগ্রহণের বিষয়টা এখানে দেখানো হয়েছে কার্টুনের মাধ্যমে। বইটা জমি অধিগ্রহণ নিয়ে একটি বই, তার সঙ্গে অনেক কার্টুন আছে। সরকার বাহাদুর বইটির নাম। এটারও প্রকাশক ছিল ঠিক ঠিকানা। বইগুলি আমার থেকে পেতে পারেন, কারণ এটা এখন তো ওইভাবে বিক্রি হবে না, সেভাবে বলতে গেলে আমরা কমপ্লিমেন্টারি কপিও দিয়ে দিই। আর সর্বশেষে যেটা বলবো, এই সংখ্যাটা বিষয় কার্টুনের এই সংখ্যাটা নতুন করে পাবলিশড হয়েছে এবং এর বিষয়বস্তু হচ্ছে হার্জ, টিনটিন স্রষ্টা হার্জের 100 বছরে আমরা টিনটিন স্রষ্টা হার্জের 100 বছরের সে উপলক্ষে আমরা বিষয় কার্টুন থেকে হার্জকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলাম। এবং তার আগে 2008-এ কুট্টিকে নিয়ে কাজ করেছি। বুক ফার্ম যেটা করলো, আমাদের এই বিষয় কার্টুনের এই প্রকাশনটাকে আবার নব কলেবরে প্রকাশ করলো, অনেক কালার প্লেট দিয়ে। এইটা কিন্তু এখন পাওয়া যায়। এটা হচ্ছে টিনটিন সংখ্যা, কুট্টি এবং টিনটিন সংখ্যা হার্জের, কুট্টি এবং টিনটিন সংখ্যা হার্জের। পারমিতা চক্রবর্তী, অত্যন্ত আপনাকে খুবই ধন্যবাদ জানাই, আপনার আঁকা আমার খুব পছন্দ। হ্যাঁ, আমি সেভাবে আসতে পারি না।
বিষয় কার্টুনের কুট্টি এবং টিনটিন সংখ্যা। এর ভেতরে যদি দেখেন অসংখ্য কালার প্লেট আছে, অসংখ্য কালার প্লেট আছে, এবং সেই কালার প্লেট আমরা যদি দেখি প্রচুরভাবে এখানে জিনিসটাকে খুব সুন্দরভাবে করা হয়েছে, অনেক সুন্দর করে ডকুমেন্টেশন করা হয়েছে। এখানে সবটা আমি দেখাতে পারলাম। এটি অবশ্যই সংগ্রহযোগ্য, এবং আপনারা একটু চেষ্টা করবেন যাতে এটা একটু যদি নিজের কাছে রাখা যায়, কারণ হার জোয়ানা একটি ইন্টারন্যাশনাল ব্যাপার, এই আর কি। তো যাই হোক, আমরা মোটামুটি খানিকটা মাঝপথে বলবো না, কিছুটা আমরা শুরু করে দিয়েছি। এবং আচ্ছা, খুব সহজে কি করে ছবি আঁকা যায় আমি কিছু কিছু করেছি। এবং এটা লকডাউনের একটা ব্যাপার হচ্ছে, আমরা ঘরবন্দি, এবং সব কিছু টেকনিক্যাল সাহায্য আমরা পাচ্ছি না। শুধু ছবি এঁকে গেলাম, কিন্তু সেই ছবিটা খুব সুন্দর করে স্ক্যান করার যদি পরিকাঠামো না থাকে, এই ছবি কিন্তু আমি কোথাও পাবলিশ করার মতো অবস্থা আমি দিতে পারবো না। তো সেরকম কিছু কিছু চ্যালেঞ্জেস আছে, আবার কিছুটা অবসর পাওয়া গেছে এই লকডাউনে। আর এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি, এখন এই লকডাউনটা তো কোভিড-19 বা আমাদের এই করোনার যে রোগ, সেটার জন্যই তো লকডাউনটা হয়েছে। তাই এ ব্যাপারে মানুষের সচেতনতা যাতে বাড়ে, সেই জন্যে কার্টুনিস্টদের সংগঠন, তারা বিভিন্নভাবে কার্টুন এঁকে মানুষের চেতনা বাড়ানোর চেষ্টা করছেন। তো আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের কার্টুন দলের যে ফেসবুক পেজ আছে, তাতে যদি আপনারা লাইক করেন, তাহলে কিন্তু সেই আপডেটস আপনারা পেতে থাকবেন। এবং কার্টুন দলের সদস্যরা বিভিন্ন কার্টুন আপলোড করছেন, যার মূল বিষয় হচ্ছে করোনা সম্পর্কে সচেতনতা, অযথা ভয় না পাওয়া, যে সোশ্যাল ডিস্টেন্সিং, হাইজিন মেনটেন করা। এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা কাজ, যেটা কার্টুন দলের কার্টুনিস্টরা করছে। আমি সবাইকে অনুরোধ করব, কার্টুন দলের পেজে আপনি একটা লাইক করবেন, এবং যদি ভালো লাগে কার্টুনটা, আপনি সেখানে শেয়ার করতে পারেন, এটাকে পোস্টার হিসেবে ছাপাতে পারেন। এবং এই জন্যে কার্টুন দলের থেকে কোনো রকম অনুমতি আপনাকে নিতে হবে না। করোনা সংক্রান্ত যে কার্টুনগুলো, এটা আপনি অনায়াসে নির্দ্বিধায় ছাপিয়ে প্রচার করতে পারেন, শেয়ার করতে পারেন, বা এই সংক্রান্ত কোনো কাজ করতে পারেন। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের যাতে চেতনা বাড়ে, সেই কাজটা করার। এছাড়া আরেকটা আছে সাইট, আরেকটা ফেসবুকে একটা কার্টুনের একটা পেজ আছে, এবং সেই পেজটার নাম আমি লিখে দিচ্ছি। সেই পেজটার নাম হচ্ছে কার্টুন পত্তর। এবং সেই কার্টুন পত্তরে অতি অবশ্যই আমাদের অনেকের কাজ এখানে থাকে। কার্টুন পত্তর, CARTONPATTOR, এই কার্টুন পত্তরে আমাদের অনেকের কাজ এখানে আমরা আপলোড করি। এবং বাংলা কার্টুন নিয়ে কাজকর্ম কার্টুন পত্তরে হয়, আঁকিয়েদের আড্ডাতে এবং কার্টুন পত্তর, এই দুটো সাইট আমরা তো হাইলি রেকমেন্ড করি। এখানে আমাদের বন্ধুদের কাজই আমরা নিজেরা দেখতে পারি। তো অতি অবশ্যই সেটা করা ভালো আর কি। আর মোটামুটি এইটাই। আর আমি কার আঁকা খুব পছন্দ করি, অ্যাকচুয়ালি আমি বলতে পারি যে একজন শিল্পী আছেন যার আঁকা দেখলে তার যে শৈলী আছে, যা স্টাইল আছে, অত্যন্ত সিম্পলিস্টিক স্টাইল। এবং সেই শিল্পীর নাম হচ্ছে ক্রিস্তফ নিম্যান। আমি নামের বানানটা লিখে দিচ্ছি। নিউ ইয়র্ক টাইমসে ক্রিস্তফ নিম্যান, এই যে শিল্পী, এর ফেসবুক পেজ আছে, এবং এর ফেসবুক পেজে এনার লেটেস্ট কাজ আপলোড করা হয়। তো যারা আঁকা শিখছেন, একবার যদি এর পেজে ঘুরে আসেন, আপনারা দেখতে পাবেন যে কত সিম্পলভাবে উনি কি উচ্চমানের কাজ করে চলেছেন। এটা আমার মনে হয় প্রত্যেকেরই একবার দেখা উচিত, বিকজ ইট ইজ অ্যান এডুকেশনাল এক্সপিরিয়েন্স। অনেক কিছু শেখা যায় এই ক্রিস্তফ নিম্যানের কাজ থেকে। এবং সেই ব্যাপারটা আমি এইটুকু বলতে পারি যে আমি ওনাকে প্রচণ্ডভাবে ফলো করি। আচ্ছা, এবারে
কাউকে খুব একটা আমি দেখতে পাচ্ছি না আমি মন্তব্যে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি আশা করি যে প্রত্যেকে আমার কথাটা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কার্টুন পত্তর নামটা কিভাবে ডিসাইড করলেন। হ্যাঁ, কার্টুন পত্তর নামটা ডিসাইড করেছি তার কারণ এর একটা ইতিহাস আছে। আমরা যেরকম কাগজপত্র বলি, কাগজপত্তর, অ্যাকচুয়ালি কার্টুনে তো একটা কার্টুন একটা দৃশ্যমান মাধ্যম। কাজেই সেখানে কার্টুন নিয়ে কাজ হবে, কার্টুন সেখানে আপলোড করা হবে, কিন্তু সেখানে কার্টুনেরও আবার কিছু কাগজপত্র তৈরি হয়। অর্থাৎ কার্টুনের ইতিহাস নিয়ে যখন আমরা কোনো কাজ করি তখন কিন্তু একটা ডেটা জেনারেটেড হয় যে এই কার্টুনটার ইতিহাস কি, এই কার্টুনটা কবে আঁকা হয়েছিল এবং কি পরিপ্রেক্ষিতে আঁকা হয়েছিল, কে এঁকেছিলেন, কবে এঁকেছিলেন, দেশের অবস্থা তখন কীরকম ছিল। এর সঙ্গে রাজনীতি চলে আসে, এর সঙ্গে ব্যাখ্যা চলে আসে, এর সঙ্গে একটা ভাব সম্প্রসারণ, কবিতার যেরকম ভাব সম্প্রসারণ হয় কার্টুনেও অনেকে ভাব সম্প্রসারণ করার চেষ্টা করে। কারণ সময়ের সাথে সাথে মূল পরিপ্রেক্ষিতটা আমরা ভুলে যাই, তখন আবার ইতিহাস খুঁড়ে সেই সময়ের পরিপ্রেক্ষিতটা বার করে আনতে হয়। তো সেই যে একটা কাজ, সেই যে একটা একাডেমিক কাজ এই কার্টুন সংক্রান্ত, তাহলে সেই যে সেখানে কিন্তু কাগজপত্র হয়। তাহলে সেই হিসেবে আমরা ঠিক করলাম যে কার্টুন তো আছে, একবার দেখে ভুলে গেলাম, একটু মজা পেলাম, সেটা না, এটা একটা সিরিয়াস বিষয়, এবং সিরিয়াস বিষয়টাকে পর্যালোচনা করতে গেলে কিছু কাগজপত্র লাগে। সেই হিসেবে আমরা কার্টুন পত্তর নামটাকে ঠিক করলাম। হ্যাঁ, কার্টুন দল খুবই সুন্দর একটা গ্রুপ, যে রিক বলেছে এটা। আচ্ছা, আমি এখন আস্তে আস্তে এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কার্টুনের মাধ্যমে রাজনৈতিক মতপ্রকাশের ইতিহাস। আমি ছোট করে কার্টুনের ইতিহাসটা বলে রাখি। সেটা হচ্ছে যে কার্টুনের উদ্ভব তো হয়েছিল, যেটা বলা হয়, ইংল্যান্ডে 1874-এ পাঞ্চ পত্রিকায় প্রথম রাজনৈতিক কার্টুন প্রকাশিত হয়। এখন 1874 এর প্রথম রাজনৈতিক কার্টুন প্রকাশিত হয় ব্রিটেনের পাঞ্চ পত্রিকায়। তা ততদিনে আমাদের দেশে ব্রিটিশ রাজশক্তি বেশ পাকাপোক্তভাবে বসে গেছে, এবং এবং সে ব্রিটিশরা যেটা করছে সবার আগে শিখছে কিন্তু বাঙালিরা। কারণ বাঙালিরা কিন্তু নবজাগরণের প্রথম সুফল তারা পেয়েছিল, এবং তখন কিন্তু মানুষের একটা ইচ্ছা ছিল যে আমি বিলেত যাব, বিলেতে গিয়ে আমি নানান রকম নতুন কিছু শিখবো। তা সেই পাঞ্চের সংখ্যা তারা নিয়ে এলো, সেটার থেকে তারা এক্সপোজ ছিল, পাঞ্চে কি আঁকা হচ্ছে, লেখা হচ্ছে, সেগুলো তারা পড়তো। এবং এখানেও তারা কিন্তু 1874-এ ব্রিটেনে প্রথম কার্টুন হয়, আমাদের এখানে প্রথম কার্টুন আসছে কিন্তু 1878-এ প্রথম কার্টুন আসছে, বাংলা কার্টুন, এবং সেটা বসন্তক পত্রিকায়, এবং বসন্তক পত্রিকায় প্রথম বাংলা কার্টুন আসছে। এবং সেটার যে পরিচালক বৃন্দ ছিলেন গিরীন্দ্রনাথ দত্ত এবং প্রাণনাথ দত্ত, তারা ছিলেন বিখ্যাত হাটখোলার দত্ত পরিবারের লোক। তাদের বসন্তক পত্রিকায় প্রথম বাংলা কার্টুনের একটা চর্চার ক্ষেত্র তারা তৈরি করে। এবং এটাও খুব ইন্টারেস্টিং যে তখন কলকাতা শহর থেকে বসন্তক বার হতো, এবং কলকাতায় তখন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সবে গঠিত হয়েছে, এবং এর একটা প্রতীক হচ্ছে ওই মানে যেটাকে বলে অ্যাডজুট্যান্ট স্টার্ক হচ্ছে একটা ওই পাখি, বকের মতো, সেইটা কলকাতা কর্পোরেশনের প্রতীক ছিল, ঝাড়ুদার পাখি বলা হতো এটাকে। তো কলকাতা কর্পোরেশন প্রথম তৈরি হয়েছে, কিন্তু এর নানান দুর্নীতি চলে আসছে, কলকাতা কর্পোরেশনের বিভিন্ন দুর্নীতি চলে আসছে। দুর্নীতিটাকে এক্সপোজ করার জন্য কিন্তু এই বসন্তক পত্রিকার যে কার্টুনগুলো একটা বড় ভূমিকা পালন করেছিল, এবং কেউ কেউ বলে এটা প্রাণনাথ দত্তই এঁকেছিলেন, যদিও সবসময় আঁকিয়ের নাম পাওয়া যায় না। এই বসন্তক পত্রিকার পরে হরবোলা ভাঁড়, এটাও প্রাণনাথ দত্ত তৈরি করেছিলেন। হরবোলা ভাঁড়ে বাংলা কার্টুনের আমরা পাচ্ছি, নিদর্শন পাচ্ছি। এরপরে অমৃতবাজার পত্রিকায় কার্টুন ছাপা হতে লাগলো, এবং আমরা জানি অমৃতবাজার পত্রিকা তখন বাংলা ছিল। এরপরে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আইন পাশ হয়, অমৃতবাজার পত্রিকা রাতারাতি ইংলিশ হয়ে যায়, এবং যুগান্তর বাংলায় প্রকাশিত হতে থাকে, অমৃতবাজার পত্রিকা ইংলিশে প্রকাশিত হতে থাকে। তো এইভাবে অমৃতবাজার পত্রিকায় কিন্তু তারপরে আস্তে আস্তে একটা কার্টুনটাকে তারা গ্রহণ করলো, এবং অমৃতবাজার পত্রিকার স্টার কার্টুনিস্ট ছিলেন প্রফুল্লচন্দ্র লাহিড়ী বা কাফি খাঁ। তিনি অমৃতবাজার পত্রিকায় কার্টুনকে একটা সাবালকত্বে উন্নীত করে দিলেন। আর
তার আগে একজন ছিলেন, কিন্তু তিনি কোনো খবরের কাগজের সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। গগনেন্দ্রনাথ ঠাকুর 3টে কার্টুনের বই করেছিলেন, একটা হচ্ছে বিরূপ বজ্র, অদ্ভুত লোক এবং নবহুল্লোড়। এইখানে কিন্তু উনি যে বাংলার যে সাহেব, যে শ্রেণীটা সাহেব সাজতে চাইছে এবং আমাদের মধ্যে যে ধর্মান্ধতা, গোঁড়ামি, রক্ষণশীলতা, সেইটাকে বিষয় উপজীব্য করে তিনি কার্টুন করেছিলেন। এই 3টে বই খুব ইম্পর্টেন্ট, অদ্ভুত লোক, নবহুল্লোড় এবং বিরূপ বজ্র। কিন্তু হ্যাঁ, এডিটোরিয়াল কার্টুনিস্ট বলতে গেলে অমৃতবাজার পত্রিকায় প্রথম প্রফুল্লচন্দ্র লাহিড়ী বা কাফি খাঁ, তিনি পথটাকে প্রশস্ত করে দেন। তিনি অ্যাকচুয়ালি পায়োনিয়ার, এবং এরপর তো আস্তে আস্তে প্রচুর কার্টুনিস্টরা আসতে থাকে, এবং সেই কার্টুনিস্টদের কথা আমি কি বলবো। আসেন শৈল চক্রবর্তী এসেছিলেন, রেবতীভূষণ ঘোষ, চণ্ডী লাহিড়ী, অমল চক্রবর্তী তারপরে আসেন। হ্যাঁ, সুকুমার রায়চৌধুরী একটা পত্রিকা প্রকাশ করতেন, এবং সেই পত্রিকাটার নাম হচ্ছে কার্টুন। সরস কার্টুন ছিল। এবং সেই সময় প্রচুর পত্রপত্রিকা ছিল যেগুলো কার্টুন ছাপতো, যেরকম সচিত্র ভারত, অচলপত্র, হ্যাঁ, এরকম উল্টো রথ, বেতার জগৎ, প্রচুর পত্রপত্রিকা ছিল যেগুলো কার্টুন ছাপতো। এবং সবটাই যে রাজনৈতিক কার্টুন ছাপতো সেটা না, প্রচুর সামাজিক কার্টুন তারা ছেপেছে, রাজনৈতিক কার্টুন তো বটেই। দেশে কার্টুন ছাপা হতো, এবং সেই কার্টুন করতেন একটা পাতাজোড়া কুট্টি, দেশে উনি কার্টুন করতেন। খেলার জগৎ, সেখানে কার্টুন করা হতো। এরকম প্রচুর পত্রপত্রিকায় কার্টুন ছাপা হতো। এবং 80-র দশকের শেষ দিকে এসে দেখা গেল যে রাজনৈতিক কার্টুন ছাপাতে একটা ভাটা পড়েছে, কাগজগুলো আর রাজনৈতিক কার্টুন ছাপতে চাইছে না। তার মূল কারণ হচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতি এত সংবেদনশীল হয়ে পড়েছিল, এবং আস্তে আস্তে স্টেটের হাতে ক্ষমতা চলে আসছে, এবং তারা কোনো সমালোচনা সহ্য করতে পারছে না। ওই জন্য আস্তে আস্তে কার্টুনিস্ট সেভাবে তৈরিও হতে লাগলো না, তৈরি হতে পারলো না, বা পরিবেশ পরিস্থিতি এমন যে কার্টুনিস্টরা তৈরি হতে পারলো না, তাদের যে ক্ষেত্রটা খুব সংকুচিত হয়ে গেল, কাজ দেখাতে পারলো না। এখনও অ্যাকচুয়ালি সেটাই চলছে। তবে এখন একটা জিনিস যাকে বলা যায় গেম চেঞ্জার হয়েছে, যে সোশ্যাল মিডিয়া এখন চলে এসেছে, এবং কেউ যদি খুব ভালো আঁকে, সোশ্যাল মিডিয়ার মারফতে সে তার কাজ দেখাতে পারবে। এবং কেউ যদি ফেসবুকে আপলোড করে কাজটা, বিভিন্ন গ্রুপে আপলোড করে, সেটা শেয়ার হয়ে কারণ এটা একটা ফেসবুক একটা ডেমোক্রেটিক মাধ্যম, এটার জন্য কোনো মেইন স্ট্রিম মিডিয়ার আশ্রয় নিতে হয় না। সেই জন্য যারা এখন আঁকছে আমি তাদেরকে বলবো যে কাজে কনসেন্ট্রেট করো এবং তুমি আপলোড করে দাও কাজটা। কাজের মধ্যে যদি একটা গুণ থাকে, সেটা কিন্তু মানে তার যে কারেন্সি হবে, তার যে প্রচার হবে, সেটা কিন্তু মানে কোনো মেইন স্ট্রিম মিডিয়ার আনুকূল্য না পেলেও খুব একটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ সোশ্যাল মিডিয়ার একটা বিশাল পাওয়ার আছে, এবং সেটাতে লাইক এবং শেয়ার এবং অন্যান্যভাবে সার্কুলেটেড হয়ে এমন একটা জায়গায় চলে যায় যে তার জিনিসটা যদি ভালো হয়, তার প্রচার নিয়ে তার ভাবার কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, এখানে আমি কিছুটা একটা বলে গেলাম বাঙালির কার্টুন চর্চা। প্রফুল্লচন্দ্র লাহিড়ীকে নিয়ে আমার একটা লেখা আছে, এবং সেই লেখাটার মধ্যে অনেক কিছুই আছে। প্রফুল্লচন্দ্র লাহিড়ী অ্যাকচুয়ালি অনেক কিছু করেছেন, আমি খুব ছোট করে বলছি। প্রথম হচ্ছে উনি এডিটোরিয়াল কার্টুনিস্ট হিসেবে করেছিলেন, এবং সেই সময় এডিটোরিয়াল কার্টুনের একটা বিরাট ভূমিকা ছিল, এবং উনি যে সময়টা করেছিলেন সেই সময়টা ইতিহাসের একটা খুব মানে ভীষণ ফলপ্রসূ একটা সময়, কারণ তখন ভারতের স্বাধীনতা সংগ্রাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দেশভাগ, দুর্ভিক্ষ, মন্বন্তর, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সব কিছু আছে। ফলে উনি গান্ধী, চার্চিল, হিটলার, সুভাষচন্দ্র বসু থেকে আরম্ভ করে পুরো যে স্বাধীনতা সংগ্রামের যে সময়টা করে স্বাধীন ভারত যখন হচ্ছে, তখন বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র সেন, এবং তারপরে জ্যোতি বসুর অবধি যাননি, মানে ওই বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র সেন ওই অবধি তিনি যে একদম টানা কার্টুন করে গেছেন, সে কার্টুনটা পরপর সাজিয়ে আমরা দেখলে আমরা কিন্তু ওই সময়কার একটা ইতিহাস, যে প্রায় 1906 থেকে আরম্ভ করে প্রায় স্বাধীনতার সময় অবধি ইতিহাস, এবং স্বাধীনতার পরবর্তী যে সময়টা, সেখানে আবার চণ্ডী লাহিড়ী চলে আসছেন, ওই সময়টার ইতিহাসটা আমরা একটু দেখে নিতে পারি। আর ওনার দুটো কন্ট্রিবিউশন আছে। প্রথমটা হচ্ছে উনি প্রথম যে ক্যাপশনলেস যে কার্টুন, যে গ্যাগ কার্টুন বলে, সিঙ্গেল পেজ কমিক্স, ক্যাপশনলেস সিঙ্গেল পেজ কমিক্স, উনি একটা ক্যারেক্টার ক্রিয়েট করেছিলেন, এবং সেই ক্যারেক্টারটা আর কে লক্ষ্মণের কমন ম্যানের পূর্বসূরি, এবং তার নাম ছিল খুড়ো। এবং এই ছিল একজন মানে একটা বাম্বলিং ক্যারেক্টার, মানে মাথার চুলটা অবিন্যস্ত হয়ে সামনের দিকে চলে এসেছে, ওয়ালরাসের মতো গোঁফ,
হ্যাঁ, মানে তার নাম ছিল খুড়ো এবং তার ধুতি লুটিয়ে পড়ছে। হ্যাঁ, জামা কাপড়গুলো অবিন্যস্ত। তাই খুড়োকে উনি ক্রিয়েট করেছেন এবং নানান মজার সিচুয়েশনে ফেলেছেন। এবং এটা নিয়ে একটা বইও হয়েছে, মানে লালমাটি খুড়ো সমগ্রটা প্রকাশ করেছে, কেনা যায়, লালমাটির ফেসবুক পেজ আছে। আর এটা একটা করেছেন, আরেকটা উনি জিনিস করেছিলেন, এটাই বলবো, সেটা হচ্ছে কাফি স্কোপ। কাফি স্কোপ হচ্ছে সেই কাফি স্কোপ হচ্ছে একটা তাসের মতো, সেটাকে হাত দিয়ে এরম করে উল্টে গেলে একটা মোশনের মতো জিনিস হয়। সেটাকে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ফ্লিপ বুক। এটা ভারতবর্ষে আর কেউ করেছেন বলে আমার জানা নেই। তা সেই সময় তার কাফি স্কোপের খুব চল ছিল, কিন্তু কাফি স্কোপ এখন পাওয়া যায় না। এইটা বলা যেতে পারে। এবং হ্যাঁ হ্যাঁ, আঁকা নিশ্চয়ই বাকি। কীরকম আঁকা পছন্দ করে অরিন্দম গাঙ্গুলি একটা প্রশ্ন এসেছে। আঁকা পছন্দ করি বলতে আমি সব রকম আঁকাই পছন্দ করি, কিন্তু আমার বিশেষ পক্ষপাত আছে কার্টুনের প্রতি। এবং সেই কার্টুন আমি দেখে দেখে শিখেছি। আমি দেবাশিস দেবের সরাসরি একজন শিষ্য বলা যায়, কারণ দেবাশিস দেবের ছবি দেখে আমি আঁকাগুলো করেছি। কার্টুন নিয়ে কি বলবো, যে বিদেশি কার্টুনও আমি দেখেছি। আমার লিনিয়ার ড্রয়িং খুব ভালো লাগে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রয়িং ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এবং এইটা, এবং আমি এই যে যেটা করব, মুখের কথায় সব কিছু বলা যায় না। আমি আঁকা আঁকির আড্ডা বা আঁকিয়েদের আড্ডা, এই গ্রুপে কিন্তু আমি নিয়মিত লেখা পোস্ট করি। এবং আমার যা চিন্তা ভাবনা আমি আঁকিয়েদের আড্ডাতে আমি লিখে আপলোড করে দিই, আঁকাগুলো আপলোড করি, লিখে পোস্ট করি। এবং সেখানে কেউ যদি একটু কষ্ট করে আমার নামটা সার্চে দেয়, তাহলে আমার আঁকাগুলো পেয়ে যাবে। কার্টুনপত্রেও করি, আঁকিয়েদের আড্ডাতেও করি। আর আচ্ছা, এবারে আমি যারা ছবি আঁকছে, খুব বেশি সময় নেব না। আমি যারা ছবি আঁকছে, আমি কিছু ছবি আমি আঁকি। এবং প্রথমে আমি একটা বেড়াল আঁকার চেষ্টা করি, যেটা আমার দেবাশিস দেব আমার গুরু, এবং তিনি বেড়ালের আঁকার একজন স্পেশালিস্ট। আমি এটা একটা বেড়াল আঁকার চেষ্টা করছি, আপনারা একটু ধৈর্য ধরুন। আমি অত্যন্ত সহজভাবে বেড়াল আঁকার চেষ্টা করছি। আশা করি দেখা যাচ্ছে। বেড়াল আঁকা ভীষণ সহজ। ছোট করে করে দিতে হবে। বেড়ালটা কি ভাবছে, আমরা একটা স্পিচ বেলুন করি, থট বেলুন আমরা করি। জানি না কিভাবে তুলতে পারলাম, কিন্তু আমি খুব, একে বলে কুইক ড্রয়িং, একে বলে ডুডল আর্ট। এবং আমি আঁকাটা দেখাচ্ছি। একটি বেড়াল ভাবছে মাছের কথা। হ্যাঁ, নিশ্চিতভাবে দেবাশিস দা আঁকলে এভাবে আঁকতেন না। হ্যাঁ, ইঁদুর ইঁদুর আঁকছে আলাদা করে। বেড়ালের পরে ইঁদুর থাকে। আচ্ছা, প্রথমে বলি, ইঁদুর আঁকার একটা টেকনিক আছে। আমার আঁকাটাকে যদি ফলো
একটা টেকনিক আমি দেখাচ্ছি। এরকম ছোট ছোট পশু পাখি এঁকে আমরা কিন্তু আমাদের আঁকার দক্ষতা বার করতে পারি। কারণ পশু পাখিতে একটু যদি ভুলচুকও হয় ওটা চোখে আসে না। একটা মানুষের পোর্ট্রেট আঁকতে গেলে সামান্য একটু এদিক ওদিক হয়ে গেলে চোখে আসে। প্রথমেই আমরা মানুষের নিখুঁত ছবি আঁকতে পারবো না, প্রথমে আমাদের পশু পাখির ছবি এঁকে এবং খুব লিনিয়ার ড্রয়িংয়ের মাধ্যমে সাদা কালো দিয়ে এই পেনগুলো খুব ভালো, এই মার্কার পেন, এগুলো দিয়ে এঁকে আমরা হাতটা পাকাতে পারি। আমি ইঁদুরটা আঁকে দেখাচ্ছি। ইঁদুর যেন একটা ভেঁপু নিয়ে ইঁদুরের আরেকটা ফরমেশন আমি দেখাচ্ছি যেটা খুব সহজে করা যায়। এটা কুইক ড্রয়িংয়ের মধ্যে চলে আসবে। আমি এক মিনিট আপনারা একটু যদি দেখেন। এই হচ্ছে ইঁদুর। খুব সিম্পলের ওপরে জিনিসটা আমি করলাম। তো যাই হোক, কিছু মন্তব্য আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, বাঁশিবাদক অভিষেক নস্কর, আপনার প্রিয় কার্টুন ক্যারেক্টার কি? হ্যাঁ, কার্টুন ক্যারেক্টার, আমার প্রিয় কার্টুন ক্যারেক্টার ওইভাবে বলতে গেলে আমার সবচেয়ে যেটা ভালো লাগে, আমার মিকি মাউস হচ্ছে আমার প্রিয় কার্টুন ক্যারেক্টার। এবং সেইটা মানে কি বলবো, আমরা ছোটোবেলায় ওয়ার্ল্ড ডিজনি রবিবারের দিন যে মিকি মাউস যে অনুষ্ঠানটা হতো ছোটোবেলায় আমি দেখতাম। ওখানে যে আঁকাগুলো হতো ওটা 2D অ্যানিমেশন, এবং
প্রত্যেকটা ফ্রেম আলাদা আলাদা করে জিনিসটা করা হয়েছে, খুব হাতে খেটে করা হয়েছে, এবং সেই জন্য জিনিসটা খুব শুদ্ধ হয়েছে। এখনও অনেক টেকনিক্যালভাবে জিনিসটাকে উন্নত করার একটা ব্যাপার আছে, কিন্তু সেই যে একটা পুরনো রেট্রো ব্যাপার অ্যানিমেশনে, সেইটা কিন্তু আমার এখন ভীষণ ভালো লাগে। হ্যাঁ, বাঁশিবাদক চাই, বাঁশিবাদক আমি আঁকছি, কিন্তু বাঁশিবাদকটা কি হ্যামলিনের পাইট পাইপার না অন্য কোনো বাঁশিবাদক সেটা ঠিক বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আমি এবং একটা জিনিস ব্যাপারটা হ্যাঁ, বংশীবাদক আমি করলাম, এবং এটা একেবারে একটানে করা, কোনো পেন্সিল ওয়ার্ক এখানে নেই, এটা একটানেই করা। খানিকটা সময় শেষ হয়ে আসছে। আমি এবার একটা জিনিস আমি করব, এটা এতক্ষণ আমি যেটা দিয়ে করছিলাম, যেটা দিয়ে আঁকছিলাম, এটা হচ্ছে মার্কার পেন, এবং কোনো রকম পেন্সিল ড্রয়িং আমি করিনি। এই মার্কার পেন দিয়ে কুইক আর্ট এটা আমি করছিলাম। এখন আমি একটা যেটা করতে চাই সেটা হচ্ছে, সেটা আরেকটা উপায়, সেটা হচ্ছে সরাসরি তুলি দিয়ে আর্ট করা। এবং এই তুলিটা একটু মোটা কোনো তুলি যদি আমি পাই, একটা মোটা তুলি দিয়ে আমি সরাসরি কোনো পেন্সিলের সাপোর্ট না নিয়ে ডুডল আর্ট করছি। এবং বর্তমানে হাতি নিয়ে নানান রকম বিতর্ক হচ্ছে। হাতির মারা গেছে, এবং ফেসবুকে আমরা প্রচণ্ডভাবে করেছি। আচ্ছা, এটা হ্যাঁ, সুইফট আপনার হাত, ধন্যবাদ অভিজিৎ নন্দী। এটাকে কুইক আর্ট বলে, এবং আমার সামনে আমি এবার অতটা সাপোর্ট পাচ্ছি না, কিন্তু যা করতে হবে ঝটপট করে ফেলতে হবে, ফলে এরকম প্রচুর আমি ছবি আঁকতে থাকি। এটা হচ্ছে একটা প্র্যাকটিস। এই কুইক আর্টটাকে যে হাতে সুন্দর করে তুলতে পারবে, এই কুইক আর্ট, এই ডুডলসটাকে যত সুন্দর করে পেন্সিল ওয়ার্কের সাহায্য ছাড়া যে যত সুন্দর করে তুলতে পারবে, তার আঁকার হাত তত ভালো হবে। এই যে জিনিসটা দেখালাম, এইটা কিন্তু আমি প্রচুর প্র্যাকটিস করেছি। এবং বাচ্চারাও বলে, বাচ্চাদের যখন ওয়ার্কশপ নিই, বাচ্চারা এক একটা জিনিস বলে এবং সঙ্গে সঙ্গে সেটা এঁকে দেখাতে হয়। তো এই করতে করতে কিন্তু মানুষের হাত পাকা হয়, যে শিল্পী, তার একটা কনফিডেন্স বেড়ে যায়। আচ্ছা, আমি এই কথা বলতে বলতে আপনারা দেখুন, আমি যে হাতি, এলিফ্যান্ট, আমি কোনো রকম পেন্সিল ওয়ার্কের সাহায্য ছাড়া আমি একটি হাতির অবয়ব ফুটিয়ে তুলতে চেষ্টা করছি। কোনো রকম পেন্সিল ওয়ার্কের সাহায্য ছাড়া ফুটিয়ে তুলতে চেষ্টা করছি। এবং এইটার জন্য কিন্তু হাতির অ্যানাটমিটাকে তুখোড়ভাবে
জানতে হবে। হাতির অ্যানাটমি কেউ যদি না জানে তাহলে কিন্তু সেটা করতে পারবে না। হ্যাঁ, হাতির অবয়বটা আমার শেষ হয়ে গেছে। কাগজটা একটু হয়তো ছোট হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি কোনো পেন্সিল ওয়ার্কের সাহায্য ছাড়াই মোটা তুলি রঙে ভিজিয়ে কি করে আমি একটা হাতি আঁকলাম, এবং হাতিটা এইটা জিনিসটা শেষ হয়েছে। এবং হাতির এটা সাইড ভিউ, আমরা হাতির ফ্রন্ট ভিউও করতে পারি, হাতির ফ্রন্ট ভিউ আমরা করতে পারি। তা এইরকম ছোট ছোট করে আমরা করতে পারি। হ্যামলিনের স্বাস্থ্যবান বাসাওয়ালা শালিনী মাঝির ক্যারিকেচার নিয়ে কিছু করলে খুব ভালো হয়। আমি একটা জিনিস দেখাচ্ছি, একটা জিনিস আমরা খুব সুন্দর করতে পারি এবং যারা প্রথম আঁকা শিখছে তাদেরও খুব ভালো লাগবে। একটা মাছ, এবং সেই মাছটা হচ্ছে তিমি মাছ। এই তিমি মাছ আঁকা ভীষণ সহজ, এবং কি করে তিমি মাছ আঁকতে হয় সেটা আমি আপনাদের একটা দেখিয়ে আমি একটা ক্যারিকেচারে চলে যাচ্ছি। এই তিমি মাছটা আমি আঁকছি, এই তুলির সাহায্যে তিমি মাছ আমি একটু এঁকে দেখাচ্ছি। এটা বাড়িতে আঁকা যায়, এবং এটা একটু একটু মনোযোগ দিয়ে দেখুন। তিমি মাছটাকে রং দিয়ে যদি ভরে দিই তাহলেই সেটা একটা অন্যরকম একটা জিনিস হবে। ছবিটা আমি দেখাই। এবং তিমি মাছের ওপর থেকে ফোয়ারা ছাড়ে, ফোয়ারাটাও আমি করে দিই। ফোয়ারা আমি করে দিয়েছি। আচ্ছা, এবারে ক্যারিকেচারে চলে আসি। ক্যারিকেচার ধন্যবাদ রিক ধর্মপাল ব্যানার্জি এবং অভিষেক নস্কর, খুবই ধন্যবাদ তোমাদেরও জানাই। আচ্ছা, ক্যারিকেচারে চলে আসি। ক্যারিকেচারে যদি কেউ সাফল্য লাভ করতে চায় তাহলে তাকে খুব প্র্যাকটিস করতে হবে। এবং ধরুন আমাদের যারা পলিটিক্যাল পার্সোনেজেস, পলিটিক্যাল যারা পার্সোনালিটি, তাদের আঁকাগুলোকে, তাদের মুখের যে ভাব, ক্যারিকেচারের প্রাথমিক সাফল্যের শর্ত সেটা হচ্ছে অবজারভেশন, পর্যবেক্ষণ। তার মুখের যে ফাইনার পয়েন্টস, তার মুখের যে বিভিন্ন যে পিকিউলিয়ারিটিস, সেটাকে আমাকে ভীষণভাবে নিরীক্ষণ করে আমাকে একটা নিজস্ব মেকানিজম তৈরি করতে হবে যাতে আমি দেখাতে পারি তাকে খুব অল্প কয়েকটা রেখায় কিছু মুখের পিকিউলিয়ার ফিচার্স ধরে। তা আমি একটা ক্যারেক্টার দেখাচ্ছি, জানি না কতটা ভালো হবে, তুলি দিয়ে দেখাচ্ছি। আমার কোনো টোটাল ব্রাশ ওয়ার্ক
মার্কার দিয়ে করছি না, টোটাল ব্রাশ ওয়ার্ক করছি। এবং কিছুটা আমার হাতের কন্ট্রোল তো কমই থাকবে, কারণ আমি উপরে মোবাইলটা ধরে করছি। আমি আমি দেখা যাক আমরা চিনতে পারি কি না। আমি এটাকে করার চেষ্টা করছি, শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আমার কাজটা কমপ্লিট হয়েছে। আমি দেখাচ্ছি আমি কী কাজ করলাম ক্যারিকেচারের দিক দিয়ে। আশা করি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার মানে সাকসেসফুল পলিটিক্যাল ক্যারিকেচারিস্ট হতে গেলে প্রধানমন্ত্রীর মুখটা আঁকতে হবে, সেটা আগে রপ্ত করতে হবে। প্রধানমন্ত্রীর মুখ আঁকা হয়ে গেলে বিরোধী দলনেতা বা নেত্রী আমাদের তার মুখ আঁকা প্র্যাকটিস করতে হবে। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, তার ক্যারিকেচার আঁকা প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে, ইট ইজ দ্য ট্রেড। যদি সাফল্য লাভ করতে চায়, হি মাস্ট নো দ্য ট্রিক্স অফ দ্য ট্রেড। তা এইটা হচ্ছে আমার ক্যারিকেচার। আমি মন্তব্য দেখি একবার। হ্যাঁ, এখানে মোবি ডিক নিশ্চিতভাবে একটা ক্যারেক্টারে যখন কার্টুন ক্যারেক্টার হিসেবে গড়ে তোলা হয়, তখন কি বিষয়ে ফোকাস করা হয় বা কিভাবে করতে হয়। হ্যাঁ, একটা ক্যারেক্টারকে যখন কার্টুন ক্যারেক্টার হিসেবে গড়ে তোলা হয়, তখন তার একটা নিজস্ব পার্সোনালিটি তাকে ইনফিউজ করা হয়, এবং সেটা নিয়ে কিন্তু বিভিন্নভাবে ভাবনা চিন্তা থাকে, এবং সেটা নিয়ে একটা টিম বসে। এবং তার কস্টিউম কি হবে, সে কি করে চলে ফিরে বেড়াবে, তার মুখের ভাষা কি হবে, সেটা নিয়ে যে শুধু আর্টিস্ট বসছে তা নয়, সেই ক্রিয়েটিভ টিমে কিন্তু সব ধরনের লোক থাকে, এবং এমনভাবে ক্যারেক্টারের প্রত্যেকটা পিকুলারিটিকে গড়ে তোলা হয় অ্যাজ ইফ হি ইজ এ লিভিং পারসন, এবং সে একটা মেসেজ কনভে করতে চায়। এবং প্রত্যেকটা কার্টুন ক্যারেক্টারই কিন্তু একটা মেসেজ কনভে করতে চায়, এবং তার প্রত্যেকটা কস্টিউম, চলা বলা, তার যে ম্যানারিজম, হ্যাঁ, প্রত্যেকটা সেই মেসেজটা মানে কমিউনিকেট করার পক্ষে যেটা কন্ডিউসিভ হবে সেইটা সে করবে। একেবারেই চেনা যাচ্ছে, বা জয় শ্রীরাম, হ্যাঁ নিশ্চিত। আরও কিছু একটা যেটা যেটা বলা যেতে পারে, আমি একটা কাজ করছি। আমি তো আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্টুন নিয়ে একটা অনেক রকম, এখন সেরকমভাবে পশ্চিমবঙ্গে কার্টুন তৈরি হয় না। তো আমি সেই জায়গাটা একটু চেষ্টা করি, সেটা কিছু করা যায় কি না দেখা যাক। এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা ক্যারিকেচার চ্যালেঞ্জ। আচ্ছা, এতক্ষণ আমি তুলিতে দেখালাম, এবার আমি একটু এতে দেখাচ্ছি, মার্কারে জিনিসটা করার চেষ্টা করছি। দেখা যাক পারি কি না। আমি কোনো পেন্সিলিং করিনি, কোনো রকম পেন্সিলিংয়ে আমি করিনি। আমি যা করছি সব ব্রেন থেকে, যে কখন একটু এদিক ওদিক হয়ে যেতেও পারে, সেটা পিকুলারিটিগুলো করে আমি দেখাচ্ছি।
হ্যাঁ, এটা আমি কমপ্লিট করেছি, দেখা যাক। জানি না কতটা মিলেছে। এটা অ্যাকচুয়ালি ওনার একটু আগের চেহারা, এখন উনি অনেকটাই মানে রোগা হয়ে গেছেন। আরেকবার দেখিয়ে দিই। এটা সম্পূর্ণভাবে করা হলো মার্কার পেন দ্বারা। মন্তব্যগুলো আমি একবার দেখে নিই। হ্যাঁ, আমি এটা অনিক চন্দ্রের মন্তব্যটা পড়ছি। মানে হ্যাঁ, মামাটি জিন্দাবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ মহাদেব প্রামাণিক। হ্যাঁ, যেটা বলার কথা আমি ছোট করে বলে দিই। যেটা বললাম যে একটা ক্যারিকেচার করার সময় তার মুখের যে পিকিউলিয়ারিটি সেইটা দেখে আমরা করি, এবং তার যে ঠোঁটের যে তার যে স্ট্রাকচার, যেমন আমার ক্ষেত্রে যেমন নাক, আমি যখন নিজের একটা সেলফ ক্যারিকেচার করি, আমার যে নাকের যে ব্যাপারটা, আমার যে কানের যে ব্যাপারটা, সেটা আমাকে ভালো করে নিরীক্ষণ করে নিতে হবে, এবং সেটাকে আমি যদি হাইলাইট করি, তাহলে এই হাইলাইট পয়েন্টসগুলো দেখে মানুষ বুঝে নিতে পারবে যে একে এটা ডিস্টিংগুইশিং ফিচার, এটা দেখে মানুষ তাকে চিনতে পারবে। এইটা হচ্ছে একজন ক্যারিকেচারিস্টকে এই জায়গাটা খানিকটা করা যেতে হয়। আর চের ক্যারিকেচার পসিবল, আর জন্মদিন যেহেতু বা ট্রাম্পের, হ্যাঁ হ্যাঁ নিশ্চিতভাবে ট্রাম্প, হ্যাঁ হ্যাঁ ট্রাম্পের, এখন আমরা যদি বলি ডোনাল্ড ট্রাম্প, এবার ডোনাল্ড ট্রাম্পের ডিস্টিংগুইশিং ফিচারটা কি? ডোনাল্ড ট্রাম্পের ডিস্টিংগুইশিং ফিচারটা হচ্ছে তার চুল, এবং সেই চুলের মাধ্যমে কিন্তু ট্রাম্পকে এক্সপ্রেস করা যায়। আমি এটা চেষ্টা করছি ডোনাল্ড ট্রাম্পকে আঁকার, এবং এটা তুলি দিয়ে করছি। তুলিতে কিন্তু কোনো সেকেন্ড কারেকশন পসিবল হয় না, আমি চেষ্টা করছি। এবার আমি যদি আর কোটটাকে খানিকটা কালো করে দিই, আমি পুরো পিকচারটা দেখাই। এবং সবটাই ব্রড আউটলাইনে করা। টোটালটাই ব্রাশ ওয়ার্ক।
সেলফ ক্যারিকেচার যদি করেন এদের করতে সুবিধা হবে। মেক আমেরিকা গ্রেট এগেন নিশ্চিত। হ্যাঁ, এই সেলফ ক্যারিকেচারটা দিয়ে আমি মনে হচ্ছে আজকে আমাদের এই ব্যাপারটা আমি শেষ করে দিই। সেলফ ক্যারিকেচারটা আমাদের লাস্ট লেগে আমরা প্রায় চলে এসেছি। এটা সেলফ ক্যারিকেচারের মাধ্যমে আমি জিনিসটা করছি। আশা করি এটাও ব্রাশ দিয়েই করি। দেখা নেওয়া যাক। আমার কিন্তু নাকটা বড় এবং কানগুলোও বড়। দেখা যাক। হ্যাঁ, আমি এটা কমপ্লিট করেছি এবং আপনাদের আমি দেখাচ্ছি। এটা একটা সেলফ ক্যারিকেচার, নিজেকে নিয়ে মজা করা। নিজেকে নিয়ে মজা করা সেইটা একটা ব্যাপার আছে। অসাধারণ দক্ষতা। শ্রীমন্ত মণ্ডল, ধন্যবাদ। আমলকি, হ্যাঁ, প্রায় নির্বাসন পর্ব। কার্টুনিস্টদেরকে নির্বাসন দেওয়া হয়েছে এবং তারা একটা বিলুপ্ত প্রজাতিতে পরিণত হয়েছে এবং আমি সেখানে খানিকটা সেইটাই দেখাতে চাইছি। এইভাবে অনেক ধন্যবাদ আঁকিয়েদের আড্ডাকে। এইভাবেই আমরা যে একটা সেলফ টিচিংটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমার যত কিছু শেয়ার করার আছে আমি শেয়ার করতে চাই। যা জানবো আমি নিশ্চিতভাবে গ্রুপে পোস্ট করব, আপলোড করব এবং এইভাবেই চলতে থাকুক। এই সময়টুকু খুব ভালো কাটলো। আমি আবার আঁকিয়েদের আড্ডা এই গ্রুপকে ধন্যবাদ জানাতে চাই এবং আপনারা আমাদের মন্তব্য করে উৎসাহ বাড়িয়েছেন। প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। ঋক ধর্মপাল বন্দ্যোপাধ্যায়, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শালিনী মাঝি, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে যত অ্যাডমিনিস্ট্রেটর এবং মডারেটর আছে এই গ্রুপে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আজকের মতো মনে হয় শেষ করে দেওয়া ভালো। পরে আবার সময় পেলে বা অন্যান্য জিনিস নিয়ে আসা যাবে।
এবং সেইভাবে চে চে চেকে নিয়ে, হ্যাঁ, ইন্সপায়ার হলাম অভিজিৎ পাল, ধন্যবাদ আপনাকে। না, চেকে নিয়ে আমি পরের পর্বে আসবো, আজকে অনেকটাই করে দিয়েছি। চেকে নিয়ে আমি আবার পরবর্তীকালে আসবো। চের মুখটা নিয়ে আমার সেইভাবে চর্চা করা হয়নি, তো সেইভাবে কিছু করা গেলে চেটা ভালো হবে না, তো সেটা পরবর্তী পর্যায়ের জন্য তোলা থাক। হ্যাঁ, হ্যাঁ, দেবাঞ্জন পাল ধন্যবাদ। সুনয়ন পাঠক, আপনি বলছেন ডিপ্রেশনের ওপরে, হ্যাঁ আমি বলে দিচ্ছি। অভিষেক নস্কর ধন্যবাদ। হ্যাঁ, ডিপ্রেশনের ওপরে আমি ছোট করে বলতে চাই যে ডিপ্রেশন সবসময় আছে। আধুনিক জীবনের একটা বড় অংশ হচ্ছে ডিপ্রেশন, কারণ সব কিছু তো মনোমতো হয় না। তো কারোর মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে এবং সেই ক্রিয়েটিভিটির মধ্যে যদি সে নিজেকে জড়িয়ে ফেলতে পারে, তার ডিপ্রেশনটা সেইভাবে তাকে অ্যাফেক্ট করবে না, এটা একটা পরীক্ষিত সত্য। কাজেই আঁকিয়েদের আড্ডার মধ্যে থাকুন, আঁকাআঁকি করুন। নিশ্চিতভাবে এই যে লকডাউন এবং তার যে আনুষঙ্গিক যে ব্যাপার, নেগেটিভ ব্যাপার, সেটা আপনাকে স্পর্শ করবে না। আর ঠিক আছে, হ্যাঁ, আমি এই বলে শেষ করছি এবং অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি সবার থেকে বিদায় নিচ্ছি। আশা করি যেটা করলাম ভালো লেগেছে, এবং যদি কোনো দোষ ত্রুটি থাকে সেটা আমাকে আপনারা পয়েন্ট আউট করবেন, আমি নিশ্চিতভাবে সংশোধন করে নেব। আজকের জন্য এই থাক, নমস্কার। অনেক ধন্যবাদ, আঁকিয়েদের আড্ডাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার।